গৌতম বুদ্ধ সবসময় ভোরে ওঠার কথা কেন বলতেন? বুদ্ধের মতন মহাপুরুষ কেন সবসময় এমন কথা বলতেন যে জাগত হ্যায় ও পাবত হ্যায়, শোবত হ্যায় ও খোবত হ্যায়। এর অর্থ হলো যে জেগে থাকে সে সব কিছু পায়, আর যে শুয়ে থাকে সে সব কিছু হারিয়ে ফেলে। এ কথা আমরা আমাদের পরিবারের কাছ থেকেও শুনে এসেছি। আমরা সবসময় আমাদের বড়দের কাছ থেকে শুনে আসছি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার উপকারিতা কী। তারা আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার হাজারো উপকারিতা জানিয়েছে। কিন্তু আমাদের নতুন প্রজন্ম গভীর রাত পর্যন্ত জাগা এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠাকেই প্রাধান্য দেয়। আসলে আমাদের পরিবারের লোকেরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নিয়ে যা কিছু বলে থাকেন তার পিছনে অনেক বড় বিজ্ঞান লুকিয়ে আছে। এসব কথা আমাদের বাড়ির গুরুজনেদের তাদের গুরুজনেরা শিখিয়েছিলেন। এখন যা তারা আমাদেরকে শেখাচ্ছেন। ভোরের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়ে আমাদের মন এবং প্রকৃতি দুটোই শান্ত এবং সক্রিয় থাকে। এই সময়ে যে প্রার্থনা করা হয়ে থাকে তার দ্বারা সাফল্য প্রাপ্ত হয়। আসুন একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে এটি জানা যাক। যে কাহিনীটি শোনার পর আমাদের সম্পূর্ণ জীবনটাই বদলে যাবে। গল্প শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই গল্পের মাধ্যমে এমন একটি ধ্যান পদ্ধতি বলা হবে যে 21 দিন এটি ফলো করবে সে তার সমস্ত স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। সে এই ইউনিভার্সের সহায়তা পাবে এবং তার মন স্থিতিশীল, বুদ্ধিমান এবং শান্ত হবে। একটি শহরে একটি ছেলে বসবাস করত। ছেলেটি খুবই ভালো ছিল, কিন্তু ছেলেটির একটি বদ অভ্যাস ছিল। সে খুব বেলা পর্যন্ত ঘুমাতো। তাকে সকালে ঘুম থেকে তোলার জন্য তার পরিবার লাখো চেষ্টা করেও পারতেন না। ধীরে ধীরে তার পরিবারের সবাই হাল ছেড়ে দিতে থাকে। ছেলেটি যখন শিশু ছিল সে তখন প্রত্যহ সকাল 9টায় ঘুম থেকে উঠত। তার পরিবারের লোকেরা মনে করে বড় হওয়ার পর তার অভ্যাসের এই পরিবর্তন হবে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। ছেলেটি যত বড় হতে থাকে তার এই অভ্যাস আরও দৃঢ় হতে থাকে। সে আরও দেরিতে ঘুম থেকে ওঠা শুরু করে। তার জন্য যেন এই পৃথিবী থেমে গেছে। তার কাজের কোনো তাড়াই নেই, কোনো কিছু করার কোনো ইচ্ছাই নেই। ছেলেটির এই অভ্যাসে ছেলেটির বাবা ধীরে ধীরে খুবই বিরক্ত হতে থাকেন। ছেলেটির মধ্যে অনেক নেগেটিভিটি ঘিরে ছিল। সে সবসময় দুঃখে থাকত। সে তার বাড়ির সবার সাথে প্রত্যেক কথায় তর্ক করত এবং সে সারাদিন খুবই দুঃখের মধ্যে থাকত। এর ফলে তার স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়তে থাকে। তার চোখের তলায় কালি পড়তে থাকে, সে খুব রোগা হয়ে যায় এবং তার স্বভাব খুব খিটখিটে হয়ে যেতে থাকে। ছেলেটি প্রায় শুনত তার সমস্ত বন্ধুরা সফলতা অর্জন করছে, নিজেদের কর্মক্ষেত্রে সফল হচ্ছে। এসব কথা সে যখনই শুনতে পেত সে আরও দুঃখী হয়ে উঠত। সে বারবার ভগবানকে দোষ দিত নিজের ভাগ্য খারাপ বলে। সে বলতো আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু তার বাবা জানতেন তার এই ব্যর্থতার প্রকৃত কারণ কি। একদিন তার বাবা কয়েকজন বৌদ্ধ ভিক্ষুর কথা জানতে পারলেন। তিনি আর দেরি না করে তিনি সেই বৌদ্ধ ভিক্ষুকে তার ছেলের সমস্ত সমস্যা সম্পর্কে বিস্তারিত জানালেন। বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটির বাবাকে বললেন, কাল আমি তোমার ছেলের সাথে দেখা করব। তুমি কি তাকে এই আশ্রমে নিয়ে আসতে পারবে? ছেলেটির পিতা বৌদ্ধ সন্ন্যাসীর কথায় সম্মত হয়ে বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু তিনি জানতেন তার ছেলেকে একথা বললে সে কোনো মতেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসতে রাজি হবে না। বাড়ি ফিরে ছেলেটির বাবা ছেলেকে নিজের কাছে নিয়ে বসলেন এবং ছেলেকে বললেন, তোমার সব বন্ধুরা সফলতা অর্জন করেছে, তুমি কি সফল হতে চাও না? ছেলেটি বলল, অবশ্যই বাবা, আমি সফল হতে চাই, কিন্তু যতবার আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছি তাদের এই সাফল্যের রহস্য কি, তারা আমাকে কেউই সঠিকভাবে বলেনি। ছেলেটির বাবা ছেলেটিকে বললেন, আমাকে একজন বৌদ্ধ সন্ন্যাসী আগামীকাল সকালে সাফল্যের রহস্য বলবেন বলেছেন, কিন্তু তুমি তো আমার সাথে যেতে পারবে না, কারণ তুমি সকালে ঘুম থেকেই উঠতে পারবে না, তাই তুমি ঘরে গিয়ে ঘুমাও। এ কথা শুনে ছেলেটির খুবই খারাপ লাগে।
সে সারাদিন মানসিকভাবে প্রস্তুত নিতে থাকে আগামীকাল সকালে বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করবে বলে। সে একটি ছুরি নিয়ে নিজের হাতে ক্ষত সৃষ্টি করে, যাতে ব্যথায় সে সারা রাত ঘুমাতে না পারে। পরের দিন প্রভাতে সে ঘুম থেকে উঠে পড়ে বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করতে যাওয়ার জন্য। সে জীবনে প্রথমবার সূর্যোদয় দেখে। সে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে তার বাবার সাথে বেরিয়ে পড়ে বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করতে যাওয়ার জন্য। আজ তার অভিজ্ঞতা অন্যরকম ছিল। সে ভিতর থেকে খুবই শান্ত অনুভব করছিল। হাঁটতে হাঁটতে তারা বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে সেই বৌদ্ধ ভিক্ষু এবং তার সকল শিষ্যরা ধ্যানে বসেছেন। ধ্যান সমাপ্তি হওয়ার পর বালকটি বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছায় এবং বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে। আর কোনো কিছু না ভেবেই সে বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, আপনার কাছে এমন কি মন্ত্র আছে যার দ্বারা সফলতা হওয়া যায়? দয়া করে আমাকে আপনি তা বলুন না। আমিও আমার জীবনে সফল হতে চাই এবং আমার বন্ধুদের মতো সাফল্য অর্জন করতে চাই। বৌদ্ধ সন্ন্যাসী তার বাবাকে দেখে চিনতে পারলেন এবং বুঝতে পারলেন এই সেই বালক যার কথা তার বাবা গতকাল তাকে বলেছিলেন। বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলল, আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটি বলতাম, কিন্তু তুমি তা করতে পারবে না, তাই তুমি ফিরে যাও। বৌদ্ধ সন্ন্যাসীর একথা শুনে ছেলেটি খুবই ভয় পেয়ে গেল আর বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, আমি অবশ্যই করতে পারবো, আপনি আমাকে বলুন না। বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলল, আমি তোমাকে মন্ত্রটি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আগামী 21 দিন আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই তাই করে যেতে হবে। আর 21 দিন পরে তুমি যদি আমার কথা শুনে চলতে পারো তবেই আমি তোমাকে সেই মন্ত্রটি বলবো। ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজ করে যেতে বলবো সেই কাজই করে যেতে হবে। যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝে তোমার সংকল্প হারিয়ে যায় তাহলে মন্ত্রটি কোনো কাজই করবে না, তাহলে মন্ত্রটির কোনো প্রভাবই থাকবে না। ছেলেটি দৃঢ় সংকল্প করে বলল, আগামী 21 দিন আমি আপনার সব কথাই মেনে চলব। 21 দিন আমি আপনার গোলাম হয়ে থাকব। আপনি যা বলবেন আমি তাই করব। আমি শুধুমাত্র সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আগামীকাল থেকে তোমার সংকল্প পূরণের কাজ শুরু হবে, তবে তোমাকে এই আশ্রমেই থাকতে হবে। ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীর কথায় আশ্রমে থাকতে রাজি হয়ে যায়। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এখানে থাকতে গেলে তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং অন্যান্য শিষ্যদের মতোই ধ্যান তপ জপ করতে হবে, আশ্রমের কাজও করতে হবে। মনে রাখবে এই সংকল্প যেন কোনো মতেই ভেঙে না যায়। ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীর কথায় রাজি হয়ে যায়। পরের দিন থেকে তার কর্মদিবসে শুরু ছিল। এইবার ছেলেটি অনেক দৃঢ় সংকল্পবদ্ধ ছিল, কিন্তু 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সে তার সংকল্প ভেঙে ফেলে। 8ম দিন সে খুব দেরিতে ঘুম থেকে ওঠে। সে তখন কাঁদতে কাঁদতে বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় এবং গিয়ে বলে যে সে দেরিতে ঘুম থেকে উঠেছে এবং এর ফলে তার সংকল্প ভেঙে গেছে। বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বললেন, আরও একবার প্রয়াস করো, আরও একবার সংকল্প গ্রহণ করো। ছেলেটি তখন বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, ব্রহ্ম মুহূর্তে ওঠা এখানে কেন এত গুরুত্বপূর্ণ? এখানে সবাই কেন ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে ওঠে? বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বললেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পিছনে অনেক বড় বিজ্ঞান লুকিয়ে আছে। ছেলেটি তখন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, কৃপা করে আপনি তা আমাকে বলুন না। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, রাত্রিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হল রুদ্রকাল, যার সময় সন্ধে 6টা থেকে রাত 9টা। দ্বিতীয় রাক্ষসকাল, যার সময় 9টা থেকে 12টা পর্যন্ত। তৃতীয় গন্ধর্বকাল, যার সময় রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। এবং শেষ প্রহরকে মনোহর কাল বলা হয়। এই সময়টি ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলা নামেও পরিচিত। এটি সেই সময় যে সময় সমগ্র ব্রহ্মাণ্ডের নাকারাত্মক শক্তিসমূহ নিষ্ক্রিয় অবস্থায় থাকে আর সাকারাত্মক শক্তিসমূহ সক্রিয় অবস্থায় থাকে। ব্রহ্ম শব্দের অর্থ হল দেব এবং মুহূর্ত
শব্দের অর্থ হল সময়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত শব্দের অর্থ হল দেবতাদের সময়। এই সময় দেবতারা পৃথিবীতে বিচরণ করেন। এই সময় জাগ্রত মানুষদের উপরে দেবতাদের সকারাত্মক প্রভাব পড়ে। ব্রহ্ম মুহূর্তের সময়কালে মানুষের মস্তিষ্ক একেবারে খালি থাকে। এখানে কোনো প্রকারের কোনো বিচার থাকে না। আর এই সময় যদি কোনো ব্যক্তি কোনো কিছু বই দেখে পাঠ করে, তাহলে সব কিছু দ্রুত তার মস্তিষ্কের মধ্যে আবদ্ধ হয়ে যায়। সে কোনো কিছুই সহজে ভুলতে পারে না। এটি এমন একটি সময় যে এই সময় মানুষ জ্ঞানকে বোঝার প্রয়াস করে। এই কারণেই আশ্রমে যারা থাকেন এবং পৃথিবীর বড় বড় জ্ঞানী ব্যক্তিরা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে ওঠেন। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় এবং সময়ের কোনো হিসেব না থাকায় মানুষ সূর্যোদয়ের সাথে সাথে দিন শুরু করত এবং সূর্যাস্তের সাথে সাথে দিন শেষ করত। এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলে। ছেলেটি তখন বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, আমি কাল থেকে আবার আমার সংকল্প শুরু করব, কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমি প্রথমে কি করব? তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন যে ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত এবং কিভাবে করা উচিত। সন্ন্যাসী ছেলেটিকে বললেন, প্রথমে তুমি ঘুম থেকে উঠে তোমার পা মাটিতে রাখার আগে ধরিত্রীকে একবার প্রণাম করবে এবং তোমার নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেবে যে ঈশ্বর তোমাকে আজকে সূর্যোদয় দেখার সুযোগ দিয়েছেন। এর পরের রুটিন হল স্নান করা। স্নান শুধু শরীরের পবিত্রতাই বাড়ায় না, স্নান মনের পবিত্রতাও বাড়ায়। স্নানের পরে ধ্যানের প্রক্রিয়াটি ঘটে। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের প্রক্রিয়ার সময়কাল 21 দিন। কেউ যদি তার কোনো ইচ্ছা পূরণ করতে চায় তাহলে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে। এটি এমন একটি সময় যখন একজন সাধক তার আজ্ঞাচক্রকে সক্রিয় করার জন্য কাজ করে থাকে। আর এই আজ্ঞাচক্র রয়েছে আমাদের দুই ভ্রুর মাঝখানে। এটিকে সংকল্পের স্থানও বলা হয়। যদি কেউ এই চক্রের উপর ফোকাস করে বারবার তার মনের ইচ্ছাটিকে পুনরাবৃত্তি করতে থাকে, তবে এটি মাত্র 21 দিনের মধ্যেই পূর্ণ হয়। যদি তোমার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে এবং তা তুমি পূরণ করতে চাও, তাহলে সবার আগে সেই ইচ্ছাটির স্পষ্টকরণ করো এবং তুমি কি চাও সেটিকে স্পষ্ট করো। তারপরেই ধ্যানের প্রক্রিয়া শুরু করো। ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নাও যেখানে নির্মল বাতাস প্রবেশ করতে পারে। ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ু থাকা প্রয়োজন। ধ্যানে বসে মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং ঘাড় সোজা রাখতে হবে। পদ্মাসন অবস্থায় বসে 2 হাত হাঁটুর উপর রেখে চোখ বন্ধ করতে হবে। এভাবে বসে হাতের মুঠো বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকতে হবে এবং যখন তোমার শরীর স্থিতিশীল হয়ে উঠবে তখন তোমার শ্বাস প্রশ্বাসও শান্ত হবে। তখন তোমার সমস্ত মনোযোগ আজ্ঞাচক্রের দিকে মনোনিবেশ করবে। এই সময় একটি দীর্ঘ এবং গভীর শ্বাস নিতে হবে এবং শ্বাসটিকে ধরে রাখতে হবে এবং এই অবস্থাতে মনের মধ্যে থাকা ইচ্ছাকে বারবার পুনরাবৃত্তি করতে হবে। মনের চোখ দিয়ে প্রিয় দেব দেবী এবং গুরুদের কথা ভাবতে হবে। শ্বাস আটকে রাখা কঠিন হয়ে পড়লে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে বাইরের দিকে। নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। এই প্রক্রিয়াটির দিনে 3 থেকে 4 বার পুনরাবৃত্তি করতে হবে। প্রতিদিন এটি করলে তোমার ইচ্ছা অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে এবং তোমার ইচ্ছাগুলি দ্রুত পূরণ হবে। এভাবে আমাদের আজ্ঞাচক্র সক্রিয় হয় এবং আমাদের আদেশ পূর্ণ করে। শ্বাস আটকে রাখার সময় শরীরে একটি আপৎকালীন পরিস্থিতি দেখা যায়, যার কারণে অন্য বিষয়ের প্রতি আমাদের মন আর আকৃষ্ট হয় না। এতে মনের একাগ্রতা বাড়ে আর তখনই ইচ্ছাগুলো মনের অবচেতনে পৌঁছায়। ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে
এবং এই সময়ে যে কোনো ব্যক্তি তার ইচ্ছার পুনরাবৃত্তি করলে তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয়। এভাবেই বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন। পরবর্তী 21 দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করে এবং সে খুব নিয়মতান্ত্রিক এবং শান্ত ব্যক্তি হয়ে ওঠে। আর তার সংকল্প শেষ করার পরে সে মন থেকে খুবই শান্তি এবং খুশি অনুভব করে। কাহিনী কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই রকম আরও তথ্যপূর্ণ ভিডিও পরবর্তীকালে এই চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।